এখন এই সিস্টেমটা অ্যাকচুয়ালি সিস্টেমিক চেঞ্জেস করতে হবে। সিস্টেমিক চেঞ্জেস কিভাবে করবেন? আপনি তো একদিকে সংবিধানের কথা বলছেন, আর একদিকে সংবিধানকে মানছেনও না। আর এই যে আপনি ওই যে 106 দিয়ে ওথ নিতে বললেন সংবিধানের উপরে, যেখানে সংবিধানে এই মুহূর্তে কোনো বা কোনো কিছুর ইয়ে নাই, মানে there is no provision for advisors বা চিফ অ্যাডভাইজার। এইগুলো তো কেয়ারটেকার ছিল। এটা কেন করলো? এটা তো আসিফ নজরুল করিয়েছে এসব। আসিফ নজরুল তো 3-4 তারিখ পর্যন্ত, ইভেন 5-এ সে চিফ অ্যাডভাইজার হতে চেয়েছিল, ওটা তো শেষ পর্যন্ত পারে নাই। আর সে চিফ অ্যাডভাইজার হলে কিন্তু আমাদের দেশটা দখল হয়ে যেত, এইটা আমি নিশ্চিত। ওই ইউনুস সাহেব থাকাতে ওনার এত বড় গ্লোবাল ব্র্যান্ড উনি যেটা সাহস করেন, এবং উনি প্রথম দিনই এসে ওয়ার্নিং দিয়ে দিলেন ইন্ডিয়াকে। তো সবাই একটু ভয় ছিল, কিন্তু আসিফ নজরুল চিফ অ্যাডভাইজার হলে তো দেশ গেছিল। এখনো যে দেশ খুব ভালো চলছে তা তো না। এনজিও সরকার যদি চেঞ্জ না করেন কিছুই চেঞ্জ হবে না। আই এম টেলিং ইউ। দেখেন, আই টেল ইউ ভেরি সিম্পল থিংস। এটা আমিও বুঝি অ্যাজ এ লয়ার। আপনার প্রত্যেক জায়গায় আপনি দেখেন, প্রত্যেক দেশের যে ইকোনমির ব্যারোমিটার হচ্ছে স্টক মার্কেট। এই যে আপনার দেখেন না, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আজকে ডাও এত গেল, এত নামলো, নিফটি এত গেল নামলো, প্রত্যেক এই যে ইম্পর্টেন্ট মার্কেটস গুলি যে দেখায়, দ্যাটস আ ব্যারোমিটার যে ওইটার ইকোনমি কেমন চলছে। আমাদের দেশে তো এটা কোনো ব্যারোমিটারই নাই, ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। এইটাও তো ঠিক করছে না। এটা ঠিক করতে হলে ইউ উইল হ্যাভ টু ডিরেগুলেট দ্য মার্কেট। সিমিলারলি আপনি বলছেন যে আপনার রেভিনিউ আসতেছে না, রেভিনিউ আর্নিংসে আপনার সমস্যা হচ্ছে, বিকজ নোবডি ইজ পেইং ট্যাক্সেস। তো ট্যাক্সেস আপনাকে তো র্যাশনালাইজ করতে হবে, ট্যাক্স সিস্টেমটা র্যাশনালাইজ করতে হবে। একদম ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী সরকার। যে হারে তারা সাপ্লিমেন্টারি ডিউটিস লাগিয়েছে, যে হারে তারা ক্যালকুলেশনের পজিশন বলেছে, আপনি ইউ ক্যানট হ্যাভ দিস। আপনি পারবেন না। আপনি র্যাশনালাইজ করেন। আপনি দেখেন, আপনাকে কে বললো ব্যাগ বাড়াতে? আপনি ব্যাগ বাড়ালেন, আবার ওইটাকে নিজেই থুতু ফেললেন, আবার চাটতে হলো আপনাকে। কেন আপনারা এটা করছেন? ওয়াই? সো আপনার অ্যাকচুয়ালি ইকোনমি ম্যানেজ করা বা কোনো কিছু ম্যানেজ করার আপনার দক্ষতা নাই, আপনার কিচ্ছু নাই। ফর গড সেক, র্যাশনালাইজ দি ট্যাক্সেশন সিস্টেম, ডিরেগুলেট দ্য স্টক মার্কেট, এবং এই ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বাড়ান। নয় তো আপনি পারবেন না কিছু করতে। আপনি এই মিল কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, এগুলি কে দেখবে? আপনারা কিছুই করছেন না। আপনার টেক্সট বুকস গুলি ঠিক করতে পারছেন না এখনো। As somebody was saying, আমি শুনলাম যে হাসিনার নাম লিখতে চায় না ওর মধ্যে। এই যে 5ই অগস্টের ইয়ে লেখে, কিন্তু হাসিনার নাম লেখে না। হাসিনা যে একটা ফ্যাসিস্ট ওইটা আর বলে না, সে যে একটা ডিক্টেটর এটা বলে না। আই মিন, কোথায় যাবেন আপনি? এই সরকার তো অ্যাকচুয়ালি ইজ এ টোটাল ফেলিওর, কমপ্লিট ফেলিওর, যার জন্য এটার ইফেক্ট কিছুটা জুডিশিয়ারির উপরে পড়বে। তবে স্যার ধরেন ডক্টর ইউনুসের মতো এরকম একটা মানে আমব্রেলা থাকার পরেও, মানে একটা আমব্রেলা মানে যেটা আমাকে ইন্ডিয়া বা অন্যান্য সবকিছু মিলে একটা হিউজ ব্র্যান্ড, উনি একটা আমব্রেলা। এই আমব্রেলার নিচে বসে কিছু অপদার্থ এই বিপ্লবটাকে ব্যর্থ করে দিল স্যার। 6 মাসের যে অগ্রগতি সব দিকেই আপনি দেখেন না স্যার, মানে এদের এদের এরা কি করতেছে না করতেছে। আমি কিন্তু প্রায় বলি যে ডক্টর ইউনুস আপনি ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা করতেছেন, লাভ হচ্ছে না কিছু। কিন্তু এটা কিন্তু আপনার ইমেজের উপরই আসতেছে। তারপরেও উনি যথেষ্ট, কি বলবো আমি, এটা 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 বলার কিছু নাই। তো স্যার আমরা আশা করি যে মানে এগুলা ধরেন, এই যে আপনি বলছিলেন আইন উপদেষ্টার কথা, আমি মাঝখানে একটা অনুষ্ঠান করলাম যে আইন উপদেষ্টার পিএস হচ্ছে খায়রুল হকের পিএস, আইন উপদেষ্টার পিএস এর পাশাপাশি চিফ জাস্টিসের পিএস, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সব হচ্ছে বন্ধু। এই 3 বন্ধু মিলে খুব সর্বনাশ করছে। কিন্তু এই 3 বন্ধু মিলে
বিচার ব্যবস্থার উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তো আমরা আশা করি এই জায়গাগুলো আমরা বারবারই অনুরোধ করছি ৬ মাসটা পূর্ণ হলেই আমরা আরো তথ্য প্রমাণ নিয়ে আরো কঠোর অবস্থানে যাব। তবে এই যে জুডিশিয়াল কিলিংটা হলো, আমি মনে করি এই বিষয়ে চিফ জাস্টিসের কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত, একটা রুলিং দেওয়া উচিত বা কোনো একটা বিধান করা উচিত। আপনি বলবেন যে আওয়ামী লীগের আইনে আছে যে আসামিকে হাজির হইতে হবে, সেই আইন আপনি এখনো মানবেন, মানুষ মেরে ফেলবেন, সেটি নিশ্চয়ই আমরা মানবো না বা কোনোভাবেই সেটি সভ্য দেশের কোনো আইন হতে পারে না। তো আমার মনে হয় যে এই ব্যাপারে চিফ জাস্টিস নিজে একটা রুলিং দিবেন যে কি ক্ষেত্রে কি করণীয়, এসব ক্ষেত্রে কিভাবে তারা যাচাই বাছাই করবেন। আপনার শেষ মন্তব্য জানতে চাই অ্যাডভোকেট মহসিন রশিদ। না দেখেন, শেষ মন্তব্য এইটাই, দেশ চলছে না, দেশের কোনো অর্গান কাজ করছে না। এইটা আপনাকে যদি এখনো আমি বলি, এখনো আপনি ইন্টারিম রেভলিউশনারি কনস্টিটিউশন করেন, করে আপনি ওর অধীনে সরকার চালান, আপনি ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে দেন, আর বাকি যাদেরকে চান ভালো লোকজনকে নিয়ে মিনিস্টার্স বানিয়ে আপনি কাজ করেন। অ্যাডভাইজার্স এর কোনো ইন্টারন্যাশনাল প্রটোকলে কোনো ভ্যালু নাই। রাইট, এই কথাটা অবশ্যই আপনি আগেও বলেছেন। এটা কিন্তু আমাদের মানে পৃথিবীর অনেক দেশ তো বুঝে না, অনেক দেশ তো অ্যাডভাইজার বোঝে না। আর প্রশ্ন হচ্ছে আপনি কাকে অ্যাডভাইস দেন? আপনি তো অ্যাডভাইজার, আপনি কাকে অ্যাডভাইস দেন? মানে ডক্টর ইউনূস কাকে অ্যাডভাইস দেন? একটা ভেগ টার্ম কিন্তু, যে আমি চিফ অ্যাডভাইজার, ভাই আপনি কারে অ্যাডভাইস দেন? আমি অ্যাডভাইজার, আমি কাকে অ্যাডভাইস দেন? আমার মানে প্রথম থেকে এতবার বলা হয়েছে, আমার মনে হয় যে এরা স্যার হচ্ছে যে বাংলা একটা ঠেডামি আছে না, একটা শব্দ ঠেডামি, ঠেডামি করে বসে আছে, আমরা যা করতেছি ঠিক আছে। ওই যে গ্রাম দেশে কিছু না, আর কারাপশন, আপনার সমন্বয়কগুলি যে যারা আছে সরকারের সাথে বা আরো দুজন বাইরে, ওরা তো দুর্নীতিতে অনেক টাকা হুন্ডি করে পাঠিয়েছে, কাতারে পাঠিয়েছে, এবং ওদের বৈষম্য আন্দোলন চলাকালীন সময়, ইফ ইউ রিমেম্বার, there was a writ petition file. এই রিট পিটিশনটা যেই অর্ডারটা হলো 2টার সময়, আপনার সেম ডে 300-350 লোক মারা গেছে বিকজ অফ আ রং অর্ডার। মানবিক অর্ডার দেয় নাই কোর্ট। কোর্টকে বলা উচিত ছিল যে তুমি গুলি চালাবা না, কোর্ট বলে নাই। কোর্ট বলেছে আইন অনুযায়ী গুলি চালাতে পারে যদি ইয়ে হয়, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলিতে দেখেন 350-400 লোক মারা গেল। আজকে কুদ্দুস সাহেব চলে গেল, ওদের এখানে যাই প্রবলেম হোক ফ্যামিলিতে, হোয়াট এভার ইট মে বি, কিন্তু উনি তো আফটার অল ফ্যামিলিতে সবচেয়ে বড় ছিলেন। অনেক ওনার জামাইয়ের সাথে হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে, ডাইভোর্স হয়ে গেছে, উই ডোন্ট নো দ্য ফ্যাক্টস। এই ফ্যাক্টস গুলি তো ট্রায়ালের মাধ্যমে, অ্যাকাউন্টিং এর মাধ্যমে এগুলি বের হবে যে কোথায় কি হয়েছে। সেই লোকটি মারা গেল, আমিও আই এম স্যাডেন্ড, আমি কন্ডোল করি ওনার ডেথ। জি জি, স্যার আমি যাচ্ছি যে উনি তো স্যার একজন রিনাউন্ড বিজনেসম্যান, বিজিএমই সাবেক সভাপতি, তার বাংলাদেশের ব্যবসায়িক কন্ট্রিবিউশন আছে, তার যে রপ্তানি আয় সেটি বাংলাদেশের ইকোনমিতে অ্যাড করছে। তো এই জায়গাগুলো বিবেচনা না করে, এই যে ধরেন আমি যতটুকু খোঁজ নিয়েছি, বিচারপতি বিজয় 21 নম্বরে যিনি বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান, সম্ভবত হি ইজ গুড জাজ। না না, নঈম সাহেব তো নাই, উনি তো রিটায়ার হয়ে গেছেন অনেক আগে। উনি এখন জুডিশিয়াল কমিশন যেটা আছে, ওই যে জুডিশিয়ারির উপরে যে একটি কমিশন কায়েম করে। জি স্যার, বিজয় 21-এর জাজ কে? হি ইজ আ ভেরি সিনিয়র ম্যান। আচ্ছা, এবং আমি যতটুকু শুনেছি, আমি ঠিক 21 নাম্বার আমি জানি না। আমি শুনেছি জাজ সাহেব ভালো মানুষ, তিনি অনেস্ট মানুষ, কিন্তু ধরেন এই যে ডিএজি বা এজি যারা এখানে জেনারেল অফিস থেকে রিপ্রেজেন্ট করেন, তারা যদি এখনো ওই ধরেন, তাদেরকে কি কিছু অ্যামাউন্ট আগে ধরে দেওয়া দরকার ছিল যে ভাই বিরোধিতা করিও না, ধরো এটা রাখো, যেটা আমরা দেখছি আওয়ামী লীগ আমলে, ওই নিয়মে যেতে হবে সবাইকে এখনো? তো ফ্যাসিস্ট রেজিমের সাথে এই রেজিমের পার্থক্য কি হইলো তাহলে? হতে পারে, এইটার গ্যারান্টি তো আর আমি দিতে পারবো না। পার্সোনালি এটা কি আছে, ইনক্লিনেশনটা কি আছে। আপনি কি মনে করেন যে ওই আদালতের একটা তলব করা উচিত এদেরকে, যে তোমরা কোন গ্রাউন্ডে বিরোধিতা করছিলে, এই লোকটা যে অসুস্থ ছিল তোমরা কেন বিশ্বাস করো নাই? আমি লেট মি গো ব্যাক, একটু পিছের দিকে যাই। আমরা যখন এইখানে ওকালতি শুরু করেছি,
তখন কিন্তু কোনো এজি ডিএজি অ্যাসাইন্ড থাকতো না কোর্টে, কোনো সময় থাকতো না। এবং তখন বিচারকরা বিচার করতেন, যদি কোনো এরকম প্রয়োজন হতো তাহলে তারা অ্যাটর্নি জেনারেল সাহেবকে ডাকতেন, অথবা তারা বলতেন যে আচ্ছা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলকে নিয়ে আসুন। বিবেকের দায়ে এই পোস্টটি লেখা সদ্য মৃত্যুবরণকারী ব্যক্তি জনাব গোলাম মুস্তফা কুদ্দুসের আগাম জামিনের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করা হয়েছিল 2 সপ্তাহ আগে। আগাম জামিনের জন্য আসামিকে সশরীরে আদালতে আত্মসমর্পণ করতে হয়, এটা আইনি বিধান। কিন্তু তিনি এতটাই অসুস্থ ছিলেন যে আদালতে থাকার পর্যায়ে ছিলেন না, আইসিইউতে ছিলেন। বিকল্প হিসেবে আদালতের কাছে ভার্চুয়ালি তার উপস্থিতি গ্রহণপূর্বক জামিন শুনানির আবেদন জানানো হয়েছিল, যেমনটি করোনার সময় করা হতো, অথবা অ্যাম্বুলেন্সে করে আদালতে এনে শুনানি করতে। আদালত সম্মত হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট আদালতের 2 জন আইন কর্মকর্তার অসংলগ্ন আচরণের কারণে আর আগাম শুনানি করা সম্ভব হয়নি। তারা মানতেই নারাজ ছিলেন এই ভদ্রলোক আসলে অসুস্থ ছিলেন। আজ তার মৃত্যুর মাধ্যমে তিনি প্রমাণ করে গেলেন তিনি আসলেই অসুস্থ ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনি কিভাবে দেখছেন স্যার এই বিষয়টি? আপনি নিশ্চয়ই ইতিমধ্যে কিছু খোঁজ খবর পেয়েছেন। আমি আপনাকে মামলার কাগজগুলো পাঠিয়েছিলাম সংগ্রহ করে। তো মানে মানুষের জন্য আইন, না আইনের জন্য মানুষ, মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা? আপনার পর্যবেক্ষণটা একটু শুনি। ইউ সি, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে হাইকোর্ট ডিভিশন যেটা আছে ওর কাছে ফান্ডামেন্টাল রাইটস এর পুরো এখতিয়ারটা আছে, এবং কাজল ইজ এ গুড লয়ার। আই এম শিওর সে চেষ্টা করেছে, এবং দের ইজ নো হার্ম। অ্যাম্বুলেন্সে যদি নিয়ে আসতো, নিয়ে এসে ডিএজি সাহেব বা এজি সাহেব এবং কোর্টের একজন অফিসার তারা গিয়ে দেখে এসে জজ সাহেবকে বলে দিতেন যে হ্যাঁ ওনাকে দেখেছি, উনি আছেন, উনি আইসিইউ অ্যাম্বুলেন্সে আছেন, এন্ড এই বেল ঠেল যা ছিল দিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে যে আমাদেরকে হিউম্যান হতে হবে, আমরা ইনহিউম্যান হয়ে গেলে হবে না, যেটা আমরা বারবার প্রমাণ করছি যে আমরা জাতিগত হিসাবে ইনহিউম্যান হয়ে গেছি। বিকজ দেখেন এই যে ডিএজি এজি যিনারাই আছেন, এনারা মোস্টলি কিন্তু কাজল সাহেবের যে দলটি আছে ওই দলের সাথে কিন্তু তারা আছেন, এবং ওইভাবেই তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। জুডিশিয়াল কিলিং বলতে চাই, আরেকটি জুডিশিয়াল কিলিং। তো এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অনুষ্ঠানে নিয়মিত অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ কনক, সবাইকে সালাম ও শুভেচ্ছা। তো স্যার, এই যে যে বিষয়টা আমি বললাম যে মোস্তফা গোলাম কুদ্দুস, সে বিষয়টি সম্পর্কে আপনি অবগত আছেন, অবহিত আছেন, এবং ধরেন যে যে প্রক্রিয়ায় মানে তার জামিনটা চাওয়া হয়েছিল, আমি যদি আপনাকে একটু দেখাই যে তার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। এই কাজল সাহেব আবার একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুকে যে, এবং ইফ ইউ আর স্যাটিসফাইড দ্যাট দেয়ার ইজ অ্যান ইস্যু, আপনি রুল ইস্যু করবেন। আপনি দেখেন যে না, এই বেল দিলে সে পালাবে না। বেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রিভিলেজ। বেল ইজ নট সামথিং, যে বেল ইজ অফ রাইট দিতে হবে আপনাকে, ওর অধিকার আছে বেল পাওয়ার। আপনি যদি নিশ্চিত হতে পারেন যে সে ট্রায়াল ফেস করবে, তাহলে তাকে বেল দিতে হবে আপনাকে। এইটাই হলো নিয়ম, এইটাই আজ শত শত বছর যাবত এইভাবে চলছে। কিন্তু আমাদের এখানে এখন এইটা না, এখন হচ্ছে যে বেল আপনি সারেন্ডার করাবেন, ওকে ভিতরে নেবেন, কয়েকদিন খাটাবেন, তারপরে হয়তো বেল টেল দেবেন। আমাদেরকে we have to revisit all this, and I am sure আমাদের যিনি চিফ জাস্টিস আছেন বর্তমানে, উনি এইগুলিকে দেখছেন। আমি জানি যে উনি এইগুলি নিয়ে খুব একটু ইসে আছেন, মানে ইজ ওয়ারিড যে এই জিনিসগুলি কেন হচ্ছে। সো উনি খুব চেষ্টা করছেন। উনি এই কারণে যে যাচ্ছেন 3 দিন 4 দিন 5 দিন উনি ঢাকার বাইরে থাকছেন, বিভিন্ন জাজেসকে এদিক ওদিক উনি বক্তৃতা করছেন, ওদের সাথে
একান্ত ইসে বসছেন, এখন সিলেট ডিভিশনে আছেন, মৌলভীবাজার টলিবাজার উনি ঘুরে এসেছেন, বক্তৃতা করেছেন, ভালো কথা বলেছেন। সো হি ইজ ট্রাইং, অ্যাটলিস্ট জুডিশিয়ারির মধ্যে একটা মুভমেন্ট আছে, ভালোর দিকে একটা মুভমেন্ট আছে, যেটা আবার অন্য দিকে নাই। বিকজ কিন্তু স্যার অ্যাটর্নি জেনারেল তো এক্সিকিউটিভ, তো অ্যাটর্নি জেনারেল তো এক্সিকিউটিভ। মুশকিল হয়ে গেছে যে আমাদের ল অ্যাডভাইজার ইজ আ প্রবলেম, সিরিয়াস প্রবলেম ল অ্যাডভাইজার। এখন ল অ্যাডভাইজারের জন্য অনেক সময় অনেক কাজ করা যায় না। সো এই প্রবলেমটা আছে, ল অ্যাডভাইজার হ্যাজ টু টেক হিজ হ্যান্ডস অফ, সে এক্সিকিউটিভ হিসাবে কাজ করুক। কিন্তু এইখানে যেটা হয়েছে, সে অনেক জিনিসগুলির মধ্যে তার নাক গলাচ্ছে। এন্ড অলসো ইন জুডিশিয়ারি সে অনেক ট্রান্সফার, তখন শুরুতে যখন আমাদের এই চিফ জাস্টিস সাহেব এসেছেন, শুরুতে অনেক এরকম ট্রান্সফার হয়েছে, তার যে ছাত্র ঢাকা ইউনিভার্সিটির এদিক ওদিক, ওদেরকে ভালো পোস্টিং দেওয়া, ওদেরকে ঢাকায় নিয়ে আসা, এগুলি অনেক কিছু করেছে সে। সো এই প্রবলেমস গুলি আছে। আমাদের বর্তমান চিফ জাস্টিস আর বর্তমান অ্যাপেলেট ডিভিশন পুরোটাই এই জিনিসগুলি দেখছে, নজর রেখেছে, এবং তারা এগুলি ঠিক করার চেষ্টা করছে। হাইকোর্ট ডিভিশনে যেটা হচ্ছে, ওইখানে তো দেখেন কোর্ট, এখন আমি আপনাকে কি বলবো আমাদের কোর্টের কথা, এই কোর্টই ছিল হাইকোর্ট ডিভিশন। জাজেস মোস্টলি এইগুলি আছে যারা তখন ছিল, কয়েকজন বাদে। তখন কিন্তু কারোর বেল হয় না, কারোর আপনার কি বলে একুইটাল হয় না। এখন দেখেন পরিবর্তনে ওই জাজেস গুলি, ওরাই আছে অনেকেই, তারা কিন্তু এখন পরিবর্তনে সবাইকে বেল দিয়ে দিচ্ছে, সব একুইটাল হয়ে যাচ্ছে। কিসের 21 মামলা 21 অগস্ট বা কিসের আপনার 10 ট্রাক সব হচ্ছে। জুডিশিয়ারি এই জিনিসগুলি প্রমাণ করে, এটা আমরা আগেও দেখেছি। ধরেন এরশাদ সাহেবের বেল হয় না, এরশাদ সাহেব 6 বছর খাটলো, অথচ সেম কেসেস গুলিতে যারা অন্য কো-অ্যাকিউজ ছিল তারা সবাই বেলে বের হলো, উনি বের হতে পারে নাই। সো এই জিনিসটা আমাদেরকে ওভারকাম করতে হবে। জুডিশিয়ারি হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট তো আছে কাগজে কলমে, কিন্তু মেন্টালি তো যদি জজ ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে কেমনে হবে? রাইট স্যার, জাজকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। মানে ওর মন মানসিকতা আপনি কিভাবে চেঞ্জ করবেন? মানে হচ্ছে যে স্যার এই ঘটনাগুলো প্রমাণ করে আদালত, মানে বিচারকরা তার বিচারকের যে চেয়ার, সেই চেয়ারে বসে রাজনৈতিক ভাবেই অলস সিদ্ধান্ত নেন, এবং এটা আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা। আমাদের জুডিশিয়ারি যদি ঠিক হয়ে যেত, আমাদের অনেক সমস্যার অর্ধেক সমাধান হয়ে যেত, কারণ বিচার তো আমি পাবোই। 90% সমাধান হয়ে যেত। আজকে দেখেন ওই যে ডিএজি বা এইটা অপোজ করলো কাজল সাহেবকে, তো জজ সাহেবের কি উচিত ছিল? ডিসিশন তো জজ সাহেব দেবেন, ডিএজি এজি তো দেবে না। উনি তো বলবেন, ওদেরকে একটা শুনলেন, ঠিক আছে বসেন, এই আমি এই আদেশ দিলাম। হোয়াট ইজ দ্য প্রবলেম? উনি এত ডরাই কেন? বিকজ ডিএজি এজি এরা তো হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, দে আর নট পার্ট অফ দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ। অ্যাটর্নি জেনারেল অফিস ইজ এক্সিকিউটিভ ব্রাঞ্চ, সরকারের লোক তো তারা। আমরা ফ্রি, ওরা উকিল আছে, কিন্তু তারা চাকরি নিয়ে চলে গেছে সরকারের সাথে, তারা সরকারি চাকরি করছে সেখানে। তো ওদের কথা শুনবেন কেন আপনি? আপনি এজ এ জাজ আপনার বিবেক কি বলছিল? আপনি পরে এই যে বলেন এইসব কথা বলে লাভ নাই আপনার। আমার মনে হয় যে আমাদের সুপ্রিম কোর্ট ইজ নট মানবিক, এবং আমি আশাবাদী আছি ইনশাল্লাহ যে আমাদের এখন যিনি প্রধান বিচারপতি আছেন, বা যে বর্তমানের অ্যাপেলেট ডিভিশন আছে, এই অ্যাপেলেট ডিভিশনটা এদেরকে নির্দেশ দেবে যে তারা যেন মানবিক হয়। বিকজ এই মানবিক যদি না হয়, তাহলে এইসব সংবিধান, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এইসব বক্তৃতা দিয়ে কোনো লাভ নাই। বিবেকের কথাটা শোনেন নাই কেন? যে লোকটাকে আমরা কি মেরে ফেলবো, না শুড উই অ্যালাউ হিম টু গো? কি হয়ে যাবে বলেন? সে এক কুদ্দুস নাই আসলো, কুদ্দুস সাহেব পালিয়েই গেল। ধরেন আমি একটা কথা বলছি, উনি ধরেন ট্রায়াল নাই ফেস করলো, তো কি হবে? কি হয়ে যাবে বাংলাদেশে?
কত টাকা উনি মেরেছে, কার টাকা মেরেছে? এইখানে 30, 40, 60, 2 লক্ষ কোটি লোকজন মেরে চলে গেছে, আপনি ধরতেও পারছেন না ওদেরকে। এই জিনিসগুলি তো জজ সাহেবকে, এই জন্যই আপনি যদি বলেন that it's a judicial killing, that he's died because of the judges যারা ওনাকে বেল দেয় নাই, I will totally agree with you. আপনি এজি ডিএজি যতই লাফাক, তাতে কি হয়েছে? ওই ছেড়ে তো আপনি তো উপরে বসে আছেন, আপনি ডিসিশন দেবেন, আপনি দরকার হলে বলবেন যে আমি নিজে যাব নিচে গিয়ে আমি দেখব। আর আপনার তো দরকারও নেই যাওয়ার, বেঞ্চ অফিসার যাবে, ডিএজি কে এজি কে বলবেন, আর আদার সাইড লয়ার কাজল সাহেবকে বললেই হতো যে আপনারা যান ওইখানে, ইয়ে অ্যাম্বুলেন্সে দেখেন কি অবস্থা। হোয়াট ইজ দি প্রবলেম? ওরা অ্যাম্বুলেন্স কেন ওইখানেও গিয়ে তো দেখতে পারে, হাসপাতালে গিয়েও দেখতে পারে, ওইখান থেকে রিপোর্টসও আনতে পারে, দের ইজ নো প্রবলেম। জাস্ট শুধু বলবে আপনারা এখনই যান, 1 ঘন্টার মধ্যে ফিরে আসেন, রিপোর্টস গুলির কপিজ নিয়ে আসেন, আর ইয়ে করেন। কি হয়ে যেত? একটা লোক বেঁচে যেতে পারতো, হয়ে গেছিল সেটা আরেক জিনিস। বাট আমরা তো জিনিসটা সেভাবে দেখি না। আমরা জি সরি স্যার, বিচারকের চেয়ারে বসে এক ধরনের অবিচারের মানসিকতা, অমানবিক আচরণ। আপনি ব্যক্তিগতভাবে সৎ হতে পারেন, কিন্তু এই যে কাজগুলো, এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু অসততার নামান্তরই আসলে। কারণ আপনি কেন সন্দেহ করলেন? কেন আপনি ডিএজির কথা শুনলেন? যেটি আপনি বলছিলেন, কেন আপনার মনে হলো না যে মানুষটা আইসিইউতে কি এমনি এমনি বেড়াইতে গেছে নাকি? মানে এরকম কিছু ফ্রড হয়, কিছু আরেকটা কথা, on the other side there was a senior advocate. Kajal is a senior advocate. ওই ডিএজি তো সিনিয়র অ্যাডভোকেট না। আপনি সিনিয়র অ্যাডভোকেটের কথা শুনুন যে উনি কি বলছেন। উনি যখন আপনাকে বলছেন, সাবমিশন করছেন, ওনার কথা আপনি ইয়ে করবেন, বেশি প্রিভিলেজ দেবেন। এই যে ডিএজি কোনো জিনিসই না। কাজল ইজ এ সিনিয়র অ্যাডভোকেট। হি ইজ এ সিনিয়র অ্যাডভোকেট, মানে হি হ্যাজ সাইন্ড দ্য রোলস অফ এ সিনিয়র অ্যাডভোকেট। সে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। ইউ হ্যাভ টু লিসেন টু হিম, বিকজ সে যখন একটা কথা বলছে ওর মধ্যে মেরিট আছে। এবং স্যার খুব সম্ভবত এখানে খোকন সাহেব ছিল, খুব সম্ভবত খোকন সাহেব ছিলেন সাথে, মাহবুবউদ্দিন খোকন, তিনিও সম্ভবত ছিলেন। তো he is also senior lawyer, he is also senior advocate, he is president of the bar. আপনি কেন ওদেরকে ইগনোর করলেন আর আপনি ডিএজি আর এজির কথা শুনলেন? প্লিজ স্টপ দিস। ডিএজি এজির কথা শোনার কোনো দরকার নেই। ওদেরকে ধরেন আমার মতন অ্যাটর্নি জেনারেল থাকলে ওইখানে বসে থাকতো তারা তাদের অফিসে, এজি কি মামলা রেডি করতো, ডিএজি কি আর্গুমেন্ট করতো। এখন ওরা কোনো আর্গুমেন্ট করে না। ওই জজ সাহেব জিজ্ঞেস করে, আপনি জানেন এত খারাপ অবস্থা যে আপনার প্রত্যেকদিন গড়ে কমপক্ষে 200-250 রুল ইস্যু হয়, স্টে ইস্যু হয়, কিন্তু এই যে রুল দিলেন, রুলের তো শুনানি হচ্ছে না, গড়ে 10-15টাও শুনানি হয় না, ডিসপোজাল হয় না। ব্যাকলগটার অবস্থা দেখেন কি হচ্ছে, হিউজ ব্যাকলগ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে তো এইগুলি সব দেখতে হবে, নাহলে তো যদি না হয় জনগণ তাদের হাতে অস্ত্র তুলে নেবে, নিজে তারা কি বলে বিচার নিজে করবে। এরকম হলে we have to be very careful। তো এটা বাংলাদেশের জনগণ। জি আমরা দেখেছি, খালেদা জিয়ারটাও দেখলাম, ওনাকে তো যেতে দেয় নাই, কি করা যেত না? কোন বিচারক সাহস করে নাই কেন? ওরা তো ছিল, ওরা তো অর্ডার দিতে পারে। সরকার we have to be মানবিক, আন্ডারস্ট্যান্ড যে একটি লোক অসুস্থ, আইসিইউতে আছে, আপনি আজকে ওকে মেরে ফেললেন। সে যদি ধরেন আপনার বেল পেয়ে আপনি যদি ওকে যেতে দিতেন, সে হয়তো এখান থেকে সুস্থ হয়ে আসতো, ট্রায়ালটা ফেস করতো। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? আমি তো কোনো প্রবলেম দেখি না। তার কারণ হচ্ছে, দেখেন বেল জিনিসটা কি? বেল হচ্ছে একটা প্রিভিলেজ যারা একিউজড আছে ওদের জন্য, এবং স্টেটের দায়িত্ব হচ্ছে টু সি যে বেল যাকে দেওয়া হচ্ছে সে যেন
এইটা রক্ষা করে এবং সে ট্রায়ালটা ফেস করে। তারা তো ওকে মারার জন্য না, স্টেট ইজ নট সাপোজ টু কিল এনিবডি। ওরা তো জানেন না যে সে দোষী না নির্দোষ, এই কোর্ট ডিসাইড করবে, সবাইকে শোনে, কাগজপত্র দেখে তারপরে করবে। সো এই যে এই আমাদের এখানে কিন্তু আপনাকে একটা কথা বলি, এই অ্যাসাইনমেন্টটা সম্ভবত শুরু হয়েছে মাহমুদুল ইসলাম সাহেব যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন থেকে, যে প্রত্যেকটা কোর্টে ডিএজি এজি এদেরকে বসিয়ে রাখে। এবং বসানোর জন্য যেটা হয়েছে যে কোর্ট যেহেতু মনে করে যে আমি চাকরি করছি, আই এম লাইক আ পাবলিক, আই এম লাইক আ গভর্নমেন্ট সার্ভেন্ট, এরকম একটা তাদের মাথায় আছে। তারা নিজেকে মনে করে না যে আমরা জুডিশিয়ারিতে ইন্ডিপেন্ডেন্ট ফ্রি মাইন্ডে, গভর্নমেন্ট একটা লিটিগেন্ট আমাদের সামনে, একদিকে প্রাইভেট পার্সনস আর লিটিগেন্ট, এইটা বোধহয় ওদের মাথায় নাই। কাজে প্রত্যেক কোর্টে আপনি গেলে মেজরিটি অফ দ্য কোর্টসে তারা ওই ডিএজি কে বলবেন, জি ডিএজি সাহেব আপনার কি বলার আছে কিছু এটার মধ্যে? এজি সাহেব কিছু, আরে বাবা আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে লয়ার স্যাটিসফাই করবে, তারপরে মানতো বা নাই মানতো, তো ঠিক আছে। তখন ইট ওয়াজ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তখন সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ ছিল তখন, এখন থেকে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনারা আপনাদের ইয়ে চেঞ্জ করেন, চেঞ্জ ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস পিপল, চেঞ্জ ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। এভাবে মানুষকে মারবেন না এই টেকনিক্যালিটিজ এর উপরে। ইটস আ টেকনিক্যাল থিং। একজন সিনিয়র দুইজন একজন অ্যাডভোকেট দাঁড়িয়ে বলছেন, আপনি ওনাকে বিশ্বাস করছেন না, আর আপনি সেদিনের যারা চাকরি করছে ওরা তো সরকারি চাকর, ওদের কথা মানবেন? So sad. They were men and tried without any. জি স্যার, এখন বিচারক কি এই ডিএজি এজি বা যারা ছিল ডিএজি এজি এদেরকে তলব করতে পারে, দেখা যেতে পারে, বা সুমোটো কিছু একটা সিদ্ধান্ত দিতে পারে করা উচিত কিনা? সেটা তো পারে না, বিকজ আদার সাইড যেটা আছে সে তাদের অবজেকশন দিয়েছে। এখানে তো বিচারকদের দোষ বেশি। আপনি অবজেকশন শুনলে ওভাররুল করবেন, আপনি বিচারক, কলম আপনার হাতে, দিস ইজ ইউর সোর্ড। আপনি এটা ব্যবহার করে একটি মানুষের জীবনের জন্য ব্যবহার করবেন। আজকে যদি বিচারকরা ঠিক করে কাজ করত, আজকে যদি এই অ্যাটর্নি জেনারেল যারাই ছিল তখন আওয়ামী অ্যাটর্নি জেনারেল অফিস পাওয়া, তাহলে কি আজকে এত দুর্ভোগ হতো জাতি আর দেশের? এত লোক মারা যেত? আপনার এই আয়নাঘর কি সৃষ্টি হতে পারত যদি কারেজটা দেখাতো? এখন আয়নাঘর সৃষ্টি করেন, লেট দ্য ম্যাটার গো টু দি অ্যাপেলেট ডিভিশন এন্ড সি ওরা কি করে, ওরা কি করে। বিকজ আপনার কারেজ লাগে। আপনার আমরা এর আগে দেখেছি মুস্তাফা কামাল সাহেব, আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে, এরশাদ সাহেবের সময় স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট খুব ব্যবহার হতো এবং জেলে ঢুকানো হতো, হাইকোর্ট ছেড়ে দিত, গেটের দিকে আবার আরেকটা ডিটেনশন অর্ডার দিত, আবার ঢুকাই দিত। এরকম করার পর মুস্তাফা কামাল সাহেবরা বলতেন নিয়ে আসো ওকে, আমি 2টার সময় দেখতে চাই, নিয়ে আসো। নিয়ে আসতো, কোর্টের থেকেই ছেড়ে দিতেন, কোর্টের থেকেই ছেড়ে দিতেন। কোথায় গেল এসব দিন যে আপনি কি টেকনিক্যালিটিস নিয়ে এসব করেন? আর এজি ডিএজি কে শুনতে হবে, কিসের জন্য শুনতে হবে এজি ডিএজি কে? হু আর দে? মানে স্যার মূল কথা হচ্ছে, স্যার মূল কথা হচ্ছে আপনি যদি বিচারকের চেয়ারে বসে যদি মানবিক বিচার করতে না পারেন, বিচার যাকে বলে সেটি যদি করতে না পারেন, আপনার যদি কারো কারো গুড বুকে থাকার খায়েশ থাকে, তাহলে আপনি বিচারকের চেয়ারে কেন বসবেন রে ভাই? আপনি অন্য কিছু করেন। বিচারকের চেয়ারে বসে তো এগুলো আপনি করেন না। আপনি রিজাইন করে চলে আসেন, রিজাইন করেন, পিপল উইল রেসপেক্ট ইউ। যে এই লোক করতে পারে নাই, সে তার ইসের কনসেন্সের ইসে ছেড়ে দিয়েছে, সে চলে আসেন, ছেড়ে দেন না পারবে। নাই স্যার, একটা বিচারকের চেয়ারে বসে মানুষের মধ্যে মানে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে খুব ব্যথিত করে, এবং হাসিনার যে রেপুটেশন সেটা আমরা বারবার দেখছি, এবং বহু মামলা দেখেন না, আপনি যেটা বলছিলেন বেগম খালেদা জিয়া, মানে ওই কি এমন মামলা, কি এমন অপরাধ যে উনি চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি পেলেন না এত বছর, 8 বছর 9 বছর, মানে 5 বছরের সাজা হয়ে যায় 10 বছর। তো এই যে অমানবিক যে জায়গা,
এগুলো তো ৬ মাসে কিন্তু এগুলোর বিচার হয়নি। আমি স্যার এই প্রসঙ্গে আসবো। তার আগে দর্শকদেরকে একটু বলে রাখি। দর্শক এই মোস্তফা গোলাম কুদ্দুস সাহেবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি গত ২১শে সেপ্টেম্বর একটি অনুষ্ঠান করেছিলাম। যে সচিব জয়নুল বারীর ড্যাডিকে ডক্টর ইউনূস সরকারে। এই সচিব জয়নুল বারী ছিলেন আ ইন্সুরেন্সের যেই অ্যা মানে বডি, সেই বডির চেয়ারম্যান এবং তিনি একটা সময় দুদকেরও কাজ করেছেন। এই জয়নুল বারীর কে ৫ই আগস্টে সে পদত্যাগের ৭ দিন ৮ দিন পরেই তাকে আবার সাধারণ ওইটার নাম হলো ইডরা, ইডরা, ইডরা। হ্যাঁ, ইন্স্যুরেন্সের যে বডি ইডরা, হ্যাঁ, তার চেয়ারম্যান ছিল ইডরা। তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। সে পদত্যাগ করে। পদত্যাগ করার ১ সপ্তাহের মধ্যে তাকে আবার সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান বানায় দেয়। তো তার ব্যাপারে প্রোগ্রাম করার পরে আমি দেখি যে আমাকে বিভিন্ন জন ফোন করতেছে, এটা কি কুদ্দুস সাহেব করাইছে কিনা? আমি বলি, ভাই কুদ্দুস সাহেবকে তো আমি চিনিই না। তো পরে বুঝলাম যে এই জয়নুল বারী দুদকে যখন মহাপরিচালক ছিল সেই কানেকশনেই তার সাথে ওনার কোন একটা এনিমিটি ছিল। এই দুদকে একটা ফলস কেস তিনি সাবমিট করিয়েছেন তার মেয়ের জামাই এই যে আমানকে দিয়ে। তার পুরা নামটা আমি যদি একটু বলি, তার পুরা রাশেদ, নাম রাশেদ বিন আমান। রাশেদ। রাশেদ বিন আমান। হুম। কিন্তু ধরেন তার শ্বশুরের টাকা-পয়সা মারছে একদিক থেকে, নাম দিছে গোলাম কুদ্দুস সাহেবের। সে এখন অস্ট্রেলিয়া পালায়ে গেছে। তার মেয়ের সাথে ডিভোর্সও হয়ে গেছে। মাঝখানে বেচারা কুদ্দুস সাহেব চিকিৎসাহীনভাবেই মৃত্যুবরণ করলেন। তো আমি জানি না যে এর কোনো প্রতিকার আছে কিনা বাংলাদেশে বা কি দাঁড়াবে ভবিষ্যতে এবং আ জয়নুল বারীর এটার পরে কুদ্দুস সাহেবের সঙ্গে আমার একদিন কথা হয়েছিল। তিনি বলছিলেন যে, "ভাই এরকম একটা বিষয় আছে। আমি এটা আইনগতভাবে মোকাবেলা করতে চাই।" এখন তো দুদকে তো কেউই নাই। চেয়ারম্যান বা অন্য কেউই নাই। সো ওই জায়গাটা। আর আওয়ামী লীগ আমলের এই দুদকের অভিযোগ এগুলা তো ছিল হচ্ছে ধরেন অনেক বেশি শত্রুতামূলক। সেগুলো তো বিচারকদেরকে মাথায় রাখতে হবে। যে আপনি চাইলেই তো একটা সিদ্ধান্ত দিবেন না মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণের একজন মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিলেন। তো স্যার এই ৬ মাস হয়ে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। বিচার ব্যবস্থায় কি আপনি কোন পরিবর্তন দেখছেন বা সরকারের যে আন্তরিকতা আপনি ইতিমধ্যে বলছিলেন আইন উপদেষ্টা সম্পর্কে বা একটু সংক্ষেপে জানতে চাই যে আদৌ কি হচ্ছে, আদৌ কি হবে? জুডিশিয়াল কিলিং যদি এভাবে চলে মানুষের তো আস্থা চলে যাবে বিচারের উপর থেকে।